গুড মর্নিং বন্ধুরা, আমি পারমিতা হাজির এডুকেশন অনলাইন নিয়ে। প্রত্যেক দিনের মতো আজকেও ঠিক 9:40 ঘড়ির কাঁটায় আমরা হাজির হয়ে গেছি নতুন একটা চ্যাপ্টার নিয়ে। এবং স্বাভাবিকভাবেই আমরা জানি যারা দর্শক বন্ধুরা রয়েছে তারা প্রত্যেক দিন অপেক্ষায় থাকো যে কখন এই এডুকেশন অনলাইন ক্লাসটা শুরু হবে, কারণ এখন তো বাড়ি বসেই পড়াশোনা, আর এই বাড়ি বসে পড়াশোনাটা যাতে আরও সুন্দরভাবে হয় তারই একটা প্রয়াস করে থাকে সিটিভিএন, তারই একটা আমাদের এই প্রয়াস এডুকেশন অনলাইন অনুষ্ঠানে। আর তাই আজকেও আমরা এরকম একটা চ্যাপ্টার বেছে নিয়েছি, একজন টিচারও আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন স্টুডিওতে। তাই আজকে শুরু করা যাক আমাদের এই ক্লাসরুম। তবে তার আগে অবশ্যই পরিচয় করে নেবো আজকে যিনি তোমাদেরকে পড়াবে। আপনাকে স্বাগত জানাই মনোজ সাহা। থ্যাংক ইউ। এবং আজকে যে প্রথমে যে বিষয়টা জানতে চাইবো যে যেহেতু দ্বাদশ শ্রেণীর আপনি আজকে পড়াবেন ইন্টিগ্রেশন, সেক্ষেত্রে এই যে একটা মানে পরীক্ষা হবে কি হবে না সেটা নিয়ে একটা স্টুডেন্টদের মধ্যে একটা তো চিন্তাভাবনা ছিল, সেটা বা জানিয়ে দেওয়া হলো বাতিল হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে এই যে ছাত্রছাত্রীদের মনে একটা ভয় বা এই যে পরীক্ষা দিতে না পারা, আপনার যারা স্টুডেন্টরা রয়েছেন তাদের এই মুহূর্তে কি মানে তাদের অভিজ্ঞতাটা ঠিক কীরকম, সেটাই আগে প্রথমে জানতে চাইবো আমাদের পড়াশোনা শুরু করার আগে। অ্যাকচুয়ালি তারা কিছুটা হতাশ পরীক্ষা দিতে না পেরে, কিন্তু তাদের প্রতি আমার একটাই বক্তব্য যে এই মাধ্যমিক বলুন বা হায়ার সেকেন্ডারি বলুন বা সিবিএসই ক্লাস 12 বলুন বা এসসি ক্লাস 12 বলুন, এটাই তো জীবনের একমাত্র পরীক্ষা নয়। এরা এরপরে অনলাইন বা অফলাইন কোথাও না কোথাও পরীক্ষা দেবে, কোনো কলেজে অ্যাডমিশন নেবে। এরা যে জিনিসগুলো শিখেছে বা যেগুলো শিখছে সেগুলো এদের ভবিষ্যতে খুবই কাজে লাগবে। তাই শুধু এই পরীক্ষাটা হয়নি বলে হতাশ হয়ে বাড়িতে লেখাপড়া বন্ধ করে বসে থাকার কোনো মানে নেই। এদের পড়াটা চালিয়ে যেতে হবে, কোনো না কোনো সময় এদের এই পড়াটা অবশ্যই কাজে লাগবে ভবিষ্যতে। এই যে পড়াশোনাটা, এই পড়াশোনাটা কিন্তু অবশ্যই কাজে লাগবে কলেজে। সেই কারণে কিন্তু আমাদের এই প্রয়াস থাকে, আমরা কিন্তু থেমে থাকি না, আমাদের চলতেই হবে, কারণ এটাই জীবন। আর পড়াশোনাটাও এখন এইভাবেই আমাদের চালিয়ে যেতে হবে। তাই আজকে শুরু করা যাক আমাদের পড়াশোনা। আর যারা দর্শক বন্ধুরা রয়েছে, যারা ফোন করতে চাইছো, ইন্টিগ্রেশন নিয়ে প্রশ্ন করতে চাইছো, তারা অবশ্যই স্যারকে ফোন করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে। তাই চলো শুরু করা যাক আজকের আমাদের এডুকেশন অনলাইন ক্লাস। স্যার ওকে, আজকে আমি যে চ্যাপ্টারটা স্টার্ট করব সেটা ইন্টিগ্রেশন। বেসিক্যালি এটা 12-এর সবচেয়ে বড় চ্যাপ্টার। তো এত সংক্ষেপে এইটুকু সময় হয়তো পুরো বলা পসিবল হবে না, কিন্তু আমি যতটুকু সম্ভব হয় সংক্ষেপে বোঝানোর জন্য বলবো। তো আমি একটু একটু করে কিছুটা তোমাদের ডেপথে নিয়ে গিয়ে বলার ট্রাই করছি। তো আমাদের ফার্স্ট চ্যাপ্টার ইন্টিগ্রেশন, যেটা আমাদের অনেক স্টুডেন্টদেরই কিছুটা ভয় আছে এই চ্যাপ্টারটায় যে কিভাবে করব বা কেন করব সেই ধরনের। তো ইন্টিগ্রেশনে আমরা কতগুলো জিনিস খেয়াল রাখতে হয়। ইন্টিগ্রেশন করতে গেলে শুধু ইন্টিগ্রেশনের ফর্মুলা নয়, ইন্টিগ্রেশন করতে গেলে আমাদের ডেরিভেটিভসের ফর্মুলা, ট্রিগোনোমেট্রির ফর্মুলা সব মাথায় রাখতে হবে। কেননা ইন্টিগ্রেশনের যেটা বেসিক টাইপ সেটা হলো ইন্টিগ্রেশন বাই সাবস্টিটিউশন বা প্রতিস্থাপন পদ্ধতিতে ইন্টিগ্রেশন করা। তো সেখানে তো ডাইরেক্ট ইন্টিগ্রেশনের ফর্মুলা দিয়ে কোশ্চেন আসবে না যে ইন্টিগ্রেশনের একটা ফর্মুলা তোমরা বলো, সেটা নয়। একটা কোশ্চেন আসবে, সেখানে ইন্টিগ্রেশনের ফর্মুলার অ্যাপ্লিকেশন বা ডেরিভেটিভসের ফর্মুলার অ্যাপ্লিকেশন বা ট্রিগোনোমেট্রির ফর্মুলার অ্যাপ্লিকেশন করে প্রথমে সেটা সিম্পলিফাই করা, তো তারপরে আমরা সেটাকে করার ট্রাই করব। যেমন আমি খুব একটা ইজি কোশ্চেন নিয়ে তোমাদের আগে দেখাই। ধরো এই রকম একটা কোশ্চেন আছে, 2x + 1 ইন্টু √ অফ x² + x + 1 dx। এখন তোমাদের মনে হতে পারে এটাকে দেখে আমরা কি করব। একবার মেন্টালি ভাবার চেষ্টা করো, এই যে রুটের ভেতরে যে পার্টটা আছে x² + x + 1, x² ডেরিভেটিভ করলে কত হয় 2x, x-কে ডেরিভেটিভ করলে কত হয় 1। তো আমরা এই পুরো পার্টটা x² + x + 1 এটাকে কি p সাপোজ করতে পারি? আমি জাস্ট বোঝাচ্ছি, x² + x + 1 = p, তাহলে 2x + 1 dx = dp করা যাবে। তাহলে কি এই পুরো পার্টটাকে আমরা লিখতে পারবো √ p dp। √ p dp মানেই অ্যাকচুয়ালি p² ½ dp।
আমাদের ফর্মুলা আছে যখন x টু দ্য পাওয়ার অফ n dx হয়, x টু দ্য পাওয়ার n dx তার ইন্টিগ্রেশন হলে আমরা লিখি x টু দ্য পাওয়ার অফ n প্লাস ওয়ান বাই n প্লাস ওয়ান প্লাস সি। তো এইখানে সেই জন্যই সেই ফর্মুলায় ডাইরেক্ট p টু দ্য পাওয়ার অফ 3/2 বাই 3/2 প্লাস সি। এবারে তোমরা যেখানে যেটা সাবস্টিটিউট করছো, এই এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান এটাকে যে সাবস্টিটিউট করেছো, সে পি ধরো বা জেড ধরো বা টি ধরো, মানে তোমরা ভ্যারিয়েবল সাবস্টিটিউশন করেছো বা এক্স ভ্যারিয়েবল থেকে তোমরা অন্য ভ্যারিয়েবলে গিয়েছো। আলটিমেটলি এইখানে এই পার্টটায় পি এর জায়গায় সেটা পুট করে দিতে হবে। এখন তোমরা ভেবে দেখো এইটুকুতে তোমাদের কোনো প্রবলেম হচ্ছে নাকি, বা বোঝার কোনো অসুবিধে হচ্ছে নাকি, বা কোনো ডাউট হচ্ছে নাকি, বা কেন আমি এভাবে করলাম, তোমাদের সেই ব্যাপারে যদি কোনো প্রশ্ন থাকে সেটা করতে পারো। সেক্ষেত্রে যারা দর্শক বন্ধুরা রয়েছেন তারা কিন্তু অবশ্যই ফোন করতে পারেন, কারণ যেহেতু মানে এই একটা সাবজেক্ট এমন একটা সাবজেক্ট যেটা অনেকে, যেটা আপনি বললেন যে অনেকে একটা ভয় বা ভীতি কাজ করে। অ্যাকচুয়ালি এই সাবজেক্টটা স্টুডেন্ট টিচার ইন্টারাকশন সবচাইতে বেশি দরকার। যেমন আমরা যদি অন্য যে কোনো, আমি কোনো সাবজেক্টকেই ছোট করছি না, সব সাবজেক্টই ইম্পর্টেন্ট, কিন্তু অন্য কোনো সাবজেক্ট পড়ালে স্যারেদের বা ম্যাডামদের লেকচার বা নোটস অনেক বেশি ইম্পর্টেন্ট, কিন্তু এই সাবজেক্টটায় একটা জিনিস প্রপারলি বোঝা। ধরুন আমি যে কোশ্চেনটা করালাম সেই কোশ্চেনটাই না এসে এই টাইপের অন্য কোনো কোশ্চেন আসবে, তো সেই জন্য স্টুডেন্টদের প্রসেসটা বুঝতে হবে। পার্টিকুলার এই কোশ্চেনটা নয়, পার্টিকুলার এই কোশ্চেনটা বুঝলো, কিন্তু এটা একটা টাইপ, এই টাইপে অনেক কোশ্চেন হবে, এটা একটা টাইপ, এই টাইপে অনেক কোশ্চেন হবে। তো আমাদের এই টাইপগুলো বুঝতে হবে যে এরকম আসলে আমরা এভাবে নেব, কেন কি করব। যেমন আমি এখানে বললাম যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ানকে পি ধরলে এক্স স্কোয়ারকে ডেরিভেটিভ করলে 2x আসতো, এক্সকে ডেরিভেটিভ করলে 1 আসতো, এই রিজনে নিলাম। ব্যাপারটা এটা নয় যে আমার ইচ্ছে হয়েছে আমি নিয়ে নিয়েছি, এরকম কিছু নয়। এই রিজনে এরকম স্টুডেন্টদেরও একটা কোশ্চেন দেখে ভাবতে হবে যে তারা কি সাবস্টিটিউশন করতে পারে, এটা হচ্ছে বেসিক ব্যাপার। এবং এইভাবেই এরা এগুলো করতে করতে, প্র্যাকটিস করতে করতে, তারপরে বইয়ের এক্সাম্পল বা বইয়ের এক্সারসাইজও তারা অবশ্যই প্র্যাকটিস করবে, সেগুলো দেখে এরা অনেক অ্যাডভান্সড হবে, এবং তারপরে একটা টাইমে গিয়ে এরা এর চাইতে হার্ড কোশ্চেনও করতে পারবে। কিন্তু প্রথমে স্টেপ বাই স্টেপ আমাদের শিখতে হবে, প্রথমেই খুব হার্ড কোশ্চেন করে তো করা যাবে না। বেসিকটাই যদি না জানে তাহলে তারপরের কোশ্চেনগুলো কি করে হবে। এবং এই বেসিকগুলো সূত্রের ওপরেই থাকছে, কারণ যতক্ষণ না কোনো দর্শক বন্ধুর ফোন আসছে ততক্ষণ কিন্তু আমাদের এই ক্লাসটা, মানে আমাদের এর পরের যে ধাপটা, সেই ধাপটা আমাদের অবশ্যই দেখাতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আরেকটা কোশ্চেনও বলছি। এবং আরেকটা বিষয় জানতে চাইবো যে এই ধরনের যে প্রশ্ন, এগুলো কি শর্ট কোশ্চেনে যেরকম থাকে সেরকম আছে নাকি এটাকে এবার বড় প্রশ্ন হিসেবে ইউজ করে? দিচ্ছি। এগুলো যেগুলো একটু ছোট কোশ্চেন সেগুলো কোনো কোনো সময় 2 মার্কসে দেয়। আচ্ছা, এই টাইপেরই একটু বড় কোশ্চেন হলে, যখন হয়তো দুবার সাবস্টিটিউশন বা প্রতিস্থাপন পদ্ধতি ইউজ করতে হচ্ছে, তখন সেটা কোনো কোনো সময় 4 মার্কসে দেয়। ওকে। তো এই যে বেসিক টাইপটা, এটা দুরকমভাবে আসে। আমরা একদম প্রথমে এগুলো ইনিশিয়াল কেস করে নিচ্ছি, তো তারপরে আমরা এর একটু হার্ড টাইপে যাব আস্তে আস্তে। মানে এটাকে আমরা একটা পার্ট, মানে একটা সূত্র ধরতে পারি বা একটা পার্ট ধরতে হ্যাঁ পারি। হ্যাঁ অবশ্যই। তাহলে এরপরে আমরা যাব হচ্ছে আমাদের দ্বিতীয় ধাপে। এরপরে আমরা এরই আরেকটা, আচ্ছা, আরেকটা এক্সাম্পল বা আরেকটা এক্সাম্পলে যাচ্ছি একদম। যে কেন আমরা কিভাবে অন্য পার্টটা করতে পারবো, সেটাতে আমরা যাচ্ছি। আমি এই যেটা বলছিলাম যে সাবস্টিটিউশন বা প্রতিস্থাপন পদ্ধতি, সেটা অ্যাকচুয়ালি কেন করা হয়। এই সাবস্টিটিউশন বা প্রতিস্থাপন পদ্ধতি করা হয় ব্যাপারটাকে একটু ছোট করার জন্য বা ডাইরেক্ট ফর্মে নেওয়ার জন্য। এই সাবস্টিটিউশন বা প্রতিস্থাপন পদ্ধতি ব্যাপারটাকে একটু ছোট করার জন্য বা ডাইরেক্ট ফর্মে নেওয়ার জন্য। যেমন এই টাইপেরই আমি যদি আরেকটা কোশ্চেন লিখি, যে এই টাইপেরই আমি আরেকটা কোশ্চেন লিখছি, যেমন dx e টু দ্য পাওয়ার অফ x dx বাই 1 প্লাস e টু দ্য পাওয়ার অফ x 2 প্লাস e টু দ্য পাওয়ার অফ x।
এখন স্টুডেন্টদের মনে হতে পারে যে এটা আমরা কিভাবে প্রসিড করব বা কেন করব। তো এই কীভাবে প্রসিড করব বা কেন করব, এই জন্য আমাদের ডেরিভেটিভসের সব ফর্মুলা মনে রাখতে হবে। এটা একটা অ্যালজেব্রিক ফর্মই আগে দেখাচ্ছি। ই টু দ্য পাওয়ার এক্সকে ডেরিভেটিভ করলে ই টু দ্য পাওয়ার এক্সই হয়। তো আমি সেটা না করে আমি যেটা করতে চাইছি যে আরও ছোট করতে চাইছি। এই 1 প্লাস ই টু দ্য পাওয়ার অফ এক্স এই পুরোটাকেই পি নিচ্ছি। 1 একটা কনস্ট্যান্ট, যে কোনো কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0। ই টু দ্য পাওয়ার এক্সের ডাইরেক্ট ডেরিভেটিভ ই টু দ্য পাওয়ার এক্সই হয়। ডিএক্স ইকুয়ালস টু ডিপি। তাহলে এই পুরো পার্টটাকে আমরা কি বলতে পারবো যে ডিপি বাই পি ইন্টু পি প্লাস 1, ডিপি বাই পি ইন্টু পি প্লাস 1। এখন এখানে একটা জিনিস খেয়াল করার, ডিপির সঙ্গে কিছু নেই মানে বেসিক্যালি একটা 1 মাল্টিপ্লাই আছে। তো এখানে আমাদের ভাবতে হবে যে এই পি আর পি প্লাস 1 এই দুটোর ডিফারেন্স কত। এই দুটোর ডিফারেন্স তো 1। তো এটাকে কি তাহলে এই রকমভাবেও এক্সপ্রেস করা যেত যে পি প্লাস 1 মাইনাস অফ পি, এই পুরোটা পি ইন্টু পি প্লাস 1 ডিপি, এটা কি লেখা যেত? আশা করা যায় স্টুডেন্টদের এইটুকুতে কোনো প্রবলেম হবে না। এখানে ডিপির সঙ্গে কিছু নেই মানে একটা 1 মাল্টিপ্লাই আছে। তো এই 1টাই আমি এইভাবে লিখলাম পি প্লাস 1 মাইনাস পি ডিপি। এখন মনে হতে পারে যে কেন আমি এভাবে লিখতে চাইছি। তো দেখো, সেপারেট করার পরে আমাদের পড়ে থাকছে ডিপি বাই পি মাইনাস অফ ডিপি বাই পি প্লাস 1। তো ফার্স্ট কেসে এই পি প্লাস 1 আর পি প্লাস 1 ফ্যাক্টর দুটো ক্যান্সেল হলো। সেকেন্ড কেসে পি আর পি ক্যান্সেল হলো। বেনিফিট আসলো এখানে যেটা ডিপি বাই পি, আমাদের একটা ডাইরেক্ট ফর্মুলা আছে, যখন ডিএক্স বাই এক্স হয় সেটা লগ এক্স হয়। তো এই পুরোটা পড়ে থাকলো তাহলে লগ অফ পি মাইনাস অফ লগ অফ পি প্লাস 1 প্লাস সি। এবারে অ্যাজ ইউজুয়াল তোমরা যেখানে যে ভ্যারিয়েবল সাবস্টিটিউট করছো সেটা পুট করতে হবে, মানে পি এর জায়গায় তোমাদের এই 1 প্লাস ই টু দ্য পাওয়ার এক্স পুট করতে হবে। এখন সেই ব্যাপারটাই আমাদের পুরোটা ভাবার যে আমরা কেন এরকম করছি। এটা একটা অ্যালজেব্রিক সাবস্টিটিউশন, এরপরে আমি দুটো ট্রিগোনোমেট্রিক্যাল সাবস্টিটিউশন বলবো। এখন এইটুকুর স্টেপে কোনো প্রবলেম হচ্ছে না কি ভেবে দেখতে পারো। যদি মনে হয় কোনো প্রশ্ন করার সেটাও করতে পারো, যে এই রিলেটেড কোশ্চেনে কেন আমরা কিভাবে কি নেব। মানে স্টুডেন্টদের অনেক জায়গায় বুঝতে অসুবিধা হয়। স্টুডেন্টরা বলে যে স্যার আপনি তো করে দিচ্ছেন, ঠিক আছে, তো আমরা কি করে করব। এখন আমি যেটা বললাম, আমি কিভাবে ভাবলাম যে ই টু দ্য পাওয়ার এক্সকে ডেরিভেটিভ করলে ই টু দ্য পাওয়ার এক্স আসতো। 1 বা 2 একটা কনস্ট্যান্ট, যে কোনো কনস্ট্যান্টকে ডেরিভেটিভ করলে 0 আসে। তো সেই জন্য আমরা ডাইরেক্ট এই 1 প্লাস ই টু দ্য পাওয়ার এক্সকে পি সাপোজ করতে পেরেছি, এতে কোনো অসুবিধে নেই। এতে আমাদের বেনিফিট কি হলো, এটা একটু ছোট হয়ে গেল। 1 এর ডেরিভেটিভ 0, ই টু দ্য পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দ্য পাওয়ার অফ এক্স ডিএক্স ইকুয়ালস টু ডিপি। এইবারে আমি যেটা বলেছিলাম, তাহলে তো পড়ে থাকলো ডিপি বাই পি ইন্টু পি প্লাস 1। ডিপির সঙ্গে কিছু নেই মানে একটা 1 মাল্টিপ্লাই আছে। তো এই 1টাকে আমি পি প্লাস 1 আর পি এর ডিফারেন্স হিসেবে লিখেছি। দেখো, 1টাকে পি প্লাস 1 আর পি এর ডিফারেন্স হিসেবে লিখেছি, এতে কোনো অসুবিধা নেই। এবারে যদি আমি সেপারেট করতাম, ফার্স্ট ফ্যাক্টরটা কি আসতো, পি প্লাস 1 বাই পি ইন্টু পি প্লাস 1, তার মানে ডিপি বাই পি পড়ে থাকতো ফার্স্ট ফ্যাক্টরটা সিম্পলিফাই করার পরে। সেকেন্ড ফ্যাক্টরটা কি আসতো,
পি বাই পি ইন্টু পি প্লাস ওয়ান, তাহলে ডিপি বাই পি প্লাস ওয়ান। এই ফর্মটা ডিএক্স বাই এক্স যখন থাকে তখন তার ডাইরেক্ট ফর্ম লগ অফ এক্স, কিন্তু এখানে তো এক্স ছিল না, এখানে পি ছিল, ডিপি বাই পি ফর্ম, তাই লগ অফ পি মাইনাস অফ লগ অফ পি প্লাস ওয়ান প্লাস সি। আচ্ছা, এই সিটা কেন দেওয়া হয়? আমরা এখন যেটা করছি সেটা ইনডেফিনিট ইন্টিগ্রেশন। ইনডেফিনিট ইন্টিগ্রেশনে এই সিটাকে আমরা বলি ইন্টিগ্রেশনের ধ্রুবক। এই ইন্টিগ্রেশনের ধ্রুবকটা ইনডেফিনিট ইন্টিগ্রেশনে আসে। ইনডেফিনিট ইন্টিগ্রেশন মানে দেখো, আমরা এখন যে ইন্টিগ্রেশনগুলো করছি সেগুলোতে কোনো লিমিট দিইনি, কিন্তু যখন ডেফিনিট ইন্টিগ্রাল আসে তখন লিমিট দেওয়া থাকবে। ইনডেফিনিট ইন্টিগ্রেশনে তোমরা খেয়াল রাখবে ডিফারেন্ট প্রসেসে করলে অ্যান্সার ডিফারেন্ট হতে পারে। মানে হয়তো তুমি হয়তো ভাবলে যে এই প্রসেসে তো করলাম, বইয়ের সঙ্গে অ্যান্সার ম্যাচ করলো না, তাহলে কি আমার ভুল হয়েছে? একেবারেই নয়। ইনডেফিনিট ইন্টিগ্রেশনে ডিফারেন্ট প্রসেসে করলে অ্যান্সার ডিফারেন্ট হতে পারে, এবং সবকটা প্রসেস বোর্ডে কারেক্ট যদি তুমি ঠিক রকম ওইতে করো। কিন্তু ডেফিনিট ইন্টিগ্রালে যে কোনো প্রসেসেই করো না কেন, লিমিট পুট করার পরে অ্যান্সার সেম। তুমি যে কোনো প্রসেসেই করো না কেন, লিমিট পুট করার পরে অ্যান্সার সেম হবে, এটা খেয়াল রাখতে হবে। দর্শকদের থেকে কোনো কোশ্চেন আসলে বা তাদের কিছু মনে হলে বলতে পারো। স্টুডেন্ট হোক বা অন্য যারা দেখছেন, ক্লাস 11-এর স্টুডেন্ট হোক বা 12-এর স্টুডেন্ট হোক, তাদের সবার পক্ষেই অ্যাপ্লিকেবল। কেননা এই ইন্টিগ্রেশন যে পার্টটা, এটা তোমরা দেখবে ফিজিক্সের স্যারেরাও করাতে গিয়ে একটুখানি বলেন, কেননা ফিজিক্সেও এই ক্যালকুলাস পার্টটার খুব বেশি ইউজ রয়েছে। ফিজিক্সের কোনো হায়ার স্টাডিজ ম্যাথসের ক্যালকুলাস ছাড়া কমপ্লিট হয় না, এবং ক্যালকুলাস মানে মেইনলি এখানে ডেরিভেটিভস এবং ইন্টিগ্রেশনই বোঝানো হচ্ছে। এখন যদি তোমাদের এই কোশ্চেনে প্রবলেম না থাকে, আমি যেমন দুটো অ্যালজেব্রিক সাবস্টিটিউশন দেখালাম, আমি দুটো ট্রিগোনোমেট্রিক্যাল সাবস্টিটিউশন দিয়ে তোমাদের বলতে পারি। যদি এই অ্যালজেব্রিক সাবস্টিটিউশনে বা অ্যালজেব্রিক প্রতিস্থাপন পদ্ধতিতে তেমন কোনো প্রবলেম না থাকে, দুটোই অ্যালজেব্রিক দেখিয়েছি আমি, তাহলে ট্রিগোনোমেট্রিক দিয়ে আমি দুটো কোশ্চেন দেখাতে পারি। আমার মনে হয় স্টুডেন্টদের জন্য একটু ট্রিগোনোমেট্রিক প্রসেসে যাওয়া ভালো। এবং যেটা আপনি বলছিলেন যে এই ধরনের অঙ্ক যেটা হচ্ছে আগামী সময় যারা আরও সামনের দিকে এগোচ্ছে, সেটা ফিজিক্স হোক বা অন্যান্য কোনো সাবজেক্টে, মানে এটার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকছে। এবং সেই জন্যই এখন থেকে মানে গোড়াটা যদি শক্ত হয়, ধরুন আমি কিছুক্ষণের জন্য আমি ম্যাথসের কথা ছেড়েই দিলাম, আমি ধরে নিলাম কিছু স্টুডেন্ট ফিজিক্স অনার্স পড়বে বা ইঞ্জিনিয়ারিং পড়তে যাবে, তো তাদের সেখানের সিলেবাসে ম্যাথস থাকবে, এবং ফিজিক্সের কোনো হায়ার স্টাডিজ ম্যাথস ছাড়া কমপ্লিট হয় না। এবং যখন ইঞ্জিনিয়ারিং পড়তে যাবে সেখানে মিনিমাম 2টো সেমিস্টার বা 3টে সেমিস্টারে ম্যাথস থাকবে, টোটাল 8টা সেমিস্টারের মধ্যে। তো এখন এই পরীক্ষাটা হোক বা না হোক সেটা ম্যাটার করছে না, তাদেরকে তো তার পরের পরীক্ষাগুলোও দিতে হবে। মানে হায়ার স্টাডিজের জন্য তাদেরকে এগুলো শিখে রাখতে হবে, এবং এই বেস খুব স্ট্রং করে রাখতে হবে। সবসময় বেস স্ট্রং করাটা খুব দরকার। আমরা টিচারেরা বলি যে একটা দুটো টাফ কোশ্চেন মিস হয়ে যাক কোনো ব্যাপার না, কিন্তু বেসিক কোশ্চেন যেন মিস না হয়, বেসটা স্ট্রং থাকা দরকার। হতে পারে একটা দুটো টাফ কোশ্চেন তো অনেক ভালো স্টুডেন্টেরই মিস হয়, সেটা কিছু ম্যাটার করে না, কিন্তু মেইন ব্যাপার হচ্ছে যে বেসিক কোশ্চেন বা বেসিক অ্যাপ্রোচে স্টুডেন্টদের যেন কোনো মিস্টেক না হয়। এই জন্য আমি আমার পার্সোনাল স্টুডেন্টদেরও সবসময় বলি যে তোমরা বেসিক ব্যাপারগুলো আগে ভালো করে বোঝো। প্রথম বোঝার সময় একটু টাইম লাগে, প্রথম বোঝার সময় হুড়োহুড়ি করে বোঝা যায় না, তাতে অনেক অসুবিধা হয়, কিন্তু পরের দিকে পুরোটা বুঝে গেলে স্পিডে করা যায়। যে কেন আমরা কোন স্টেপগুলো পড়ছি, স্টুডেন্টদের তো অনেক সময় মনেই হতে পারে যে
ও তো স্যার এতদিন ধরে পড়াচ্ছে বা স্যার জানে করে দিল, একেবারেই তা নয়। প্রতিটারই রিজন রয়েছে যে কেন আমরা কি করছি। সেইভাবেই আমি দুটো ট্রিগোনোমেট্রির কোশ্চেনও দেখাই। রাইট, একদম। ধরো একটা কোশ্চেন, sin 4x cos of 3x dx। আচ্ছা, এখন মনে হতে পারে যে আমরা তো এমনিতে sin x এর ইন্টিগ্রেশন জানি, আমরা তো cos x এর ইন্টিগ্রেশন জানি, কিন্তু sin 4x cos 3x কী করে করব। তো আমি একটু আগে যেটা বলছিলাম যে ইন্টিগ্রেশন করতে গিয়ে তোমাদের কিন্তু সবসময়ই ট্রিগোনোমেট্রির ফর্মুলা এবং ডেরিভেটিভসের ফর্মুলা সবই মনে রাখতে হবে। আমি তোমাদের একটা ফর্মুলার কথা মনে করাচ্ছি, তোমরা ক্লাস 11 এই ট্রিগোনোমেট্রিতে পড়েছ। 2 sin a cos b একটা ফর্মুলা আছে, 2 sin a cos b sin of a plus b প্লাস sin of a minus of b। আমি ছোট করে লিখেও দিচ্ছি যদি তোমাদের মনে না পড়ে। 2 sin a cos b sin of a plus b plus sin of a minus of b। মনে পড়ছে এখন? sin of a plus b plus sin of a minus of b। তো দেখো এই ফর্মুলাটার অ্যাপ্লিকেশন করা বলবে যে তুমি তো বলবে যে স্যার এখানে তো 2 নেই, আমি কি করব। তো এই জন্য আমরা বাইরে একটা হাফ লিখলাম, এইখানে 2 sin 4x cos of 3x লিখলাম dx। এবারে তো আর কোনো প্রবলেম রইল না। তাহলে আমাদের এই ফর্মুলার অ্যাকর্ডিং আমরা কি পাচ্ছি, এখন এর জায়গায় 4x আর b এর জায়গায় 3x আসছে। 2 sin a cos b ফর্মুলাটায় sin of a plus b প্লাস sin of a minus of b, সেই জন্য হাফ ইন্টু 2 sin x cos 3x dx। তো এইবারে আমরা এই ফর্মুলাটা ডাইরেক্ট অ্যাপ্লাই করছি, এর জায়গায় 4x, b এর জায়গায় 3x, হাফ অ্যাজ ইট ইজ বাইরে থাকলো। এখানে তাহলে থাকলো sin 4x নয় sin of 7x প্লাস sin of x। দেখো আমরা ডাইরেক্ট অ্যাপ্লাই করেছি 4x প্লাস 3x sin 7x প্লাস sin x dx। তো এইবারে sin x এর ইন্টিগ্রেশন কত? sin x এর ইন্টিগ্রেশন মাইনাস অফ cos x। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবে, যখন ইন্টিগ্রেশন করা হয় তখন ভ্যারিয়েবলের যা কোএফিসিয়েন্ট মানে আদার দেন 1, এখানে ভ্যারিয়েবলের কোএফিসিয়েন্ট কত? দেখো 7x, ভ্যারিয়েবলের কোএফিসিয়েন্ট 7x। ইন্টিগ্রেশনে ভ্যারিয়েবলের যা কোএফিসিয়েন্ট থাকে তা দিয়ে ডিভাইড হয় অরিজিনাল ফর্মুলায়, যেমন sin x এর ইন্টিগ্রেশন মাইনাস অফ cos x। তো আমরা এখানে তাহলে তো করতে পারতাম হাফ ইন্টু মাইনাস অফ 1 cos 7x, কিন্তু আমাদের কি রুলস, ইন্টিগ্রেশনে ভ্যারিয়েবলের যা কোএফিসিয়েন্ট মানে চলরাশির যা কোএফিসিয়েন্ট সেটা দিয়ে আমাদেরকে ডিভাইড করতে হবে। ইন্টিগ্রেশনে ভ্যারিয়েবলের যা কোএফিসিয়েন্ট সেটা দিয়ে ডিভাইড করা। তো নেক্সট পার্টটা তাহলে হাফ ইন্টু মাইনাস অফ 1 ইন্টু cos x। পুরো ইন্টিগ্রেশনের শেষেই একটা প্লাস সি লিখতে হবে। আমি যেটা বলছিলাম আবার বলি, এই কোশ্চেনটা একটা ট্রিগোনোমেট্রিক্যাল সিম্পলিফিকেশনের উপরে ডিপেন্ড করছে। সবসময় যে সাবস্টিটিউশন হবে তা নয়, কোনো কোনো সময় ট্রিগোনোমেট্রিক্যাল সিম্পলিফিকেশনও হয়। ধরো sin 4x cos 3x, এটাকে আমরা প্রথমে 2 sin a cos b ফর্মে নিচ্ছি। দেখো হাফ অফ 2 sin 4x cos 3x। 2 sin a cos b এর একটা ফর্মুলা ছিল, 2 sin a cos b এর ফর্মুলা ছিল sin of a plus b প্লাস sin of a minus of b, এরকম একটা ফর্মুলা ছিল।
তো এখানে কি আসছে, তাহলে 4x প্লাস 3x করে এখানে আসছে 7x, 4x মাইনাস 3x করে আসছে x। ইন্টিগ্রেশনে যেটা বলছিলাম যে ইন্টিগ্রেশনের ভ্যারিয়েবলের যেটা কোইফিশিয়েন্ট, সেইখানে আমাদের যে ভ্যারিয়েবলের কোইফিশিয়েন্ট থাকে সেটা দিয়ে ডিভাইড করা হবে। এখানে ভ্যারিয়েবলের কোইফিশিয়েন্ট ছিল 7, তাহলে এখানে 7 দিয়ে ডিভাইড করা হচ্ছে, কিন্তু এখানে ছিল ডাইরেক্ট সাইন এক্স, তাই হাফ ইন্টু -1 ইন্টু কস এক্স প্লাস সি আমাদের পুরো ইন্টিগ্রেশন কমপ্লিট হওয়ার পরে লাস্ট লাইনে দিতে হবে। এরকম নয় যে ধরো 2 বা 3টে পার্ট আছে সবার জন্য একটা করে সি দেব, তা নয়, পুরো ইন্টিগ্রেশন কমপ্লিট হওয়ার পরে একদম লাস্টে একটা সি দিতে হবে। আমরা কি এইটারই আরেকটা এক্সাম্পল দেখব? এটারই আমরা আরেকটা এক্সাম্পল দেখব। এবং তার আগে এক্সাম্পলটা দেখার আগে অবশ্যই দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই যে এই মুহূর্তে আমাদের এই লাইভ অনুষ্ঠানে আপনারা অবশ্যই সরাসরি ফোন করতে পারেন, কারণ এই অনুষ্ঠানটা আপনারা ইউটিউব বা ফেসবুকে অবশ্যই পাবেন, কিন্তু তখন যদি মনে কোনো প্রশ্ন থাকে আপনারা কিন্তু সেই প্রশ্নটা করতে পারবেন না, কারণ সেই সময় কিন্তু টিচার প্রেজেন্ট থাকবে না। যেহেতু এটা লাইভ অনুষ্ঠান এবং এখানে টিচার প্রেজেন্ট রয়েছেন, তাই যদি এইটা নিয়ে কোনো প্রশ্ন থেকে থাকে, যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে, কারণ যেহেতু এই সাবজেক্টটা ভবিষ্যতের জন্য কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, তাই যারা ফোন করতে চাইছো বা যারা এখনও পর্যন্ত ফোন করে উঠতে পারোনি তাদেরকে অবশ্যই বলবো, যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই ফোন করো, কারণ এই মুহূর্তে টিচার আমাদের সঙ্গে রয়েছেন। আর যদি, কারণ টিচার যেভাবে বোঝাচ্ছেন সেটা কিন্তু খুব সুন্দরভাবে বোঝাচ্ছেন, আর অবশ্যই আমাদের এই অনুষ্ঠানটাকে দেখতে থাকো স্যার। থ্যাংক ইউ। আচ্ছা, আমি আরেকটা ট্রিগোনোমেট্রিক্যাল ব্যাপারেই আসছি, একটু দেখো। তোমাদেরকে কিছুটা মেন্টালি ভাবতে হবে যে কেন কি হচ্ছে বা কেন কি হতে পারে। দেখো, কোনো কিছুই কিন্তু টিচারের ইচ্ছে বলে এরকম হচ্ছে তা কিন্তু নয়। এখন আরেকটা ব্যাপার শিওর হও যে কোনো কোশ্চেনেরই কিন্তু অনেক রকম প্রসেস হতে পারে। আমি যে প্রসেস করছি সেই প্রসেস ছাড়াও অন্য কোনো প্রসেসে অন্য কোনো বইতে করে দেওয়া থাকতে পারে বা অন্য কোনো স্যারেরা করতে পারেন, কিন্তু আমি তোমাদের একটু ইজি বেসিক প্রসেস বা শর্ট প্রসেস কিভাবে আসে সেটা বলছি। আমি যেটা বলছি আগে মন দিয়ে শোনো। তোমরা সবাই জানো যে tan x ইকুয়ালস টু সাইন এক্স বাই কস এক্স রুটের মধ্যে আছে, cot x ইকুয়ালস টু কস এক্স বাই সাইন এক্স। তো আমরা সেই ট্যান আর সাইনের এই ভ্যালুগুলো যদি পুট করে দিই, আমরা কি এই রকম পাই, সাইন এক্স প্লাস কস এক্স বাই সাইন এক্স কস এক্স। আচ্ছা, এটা কেন হলো? রুট ট্যান এক্স মানে রুট ওভার অফ সাইন এক্স বাই রুট ওভার অফ কস এক্স, রুট কস এক্স রুট কট এক্স রুট ওভার অফ কস এক্স বাই রুট ওভার অফ সাইন এক্স। তো আমরা এলসিএমে পেলাম রুট সাইন এক্স কস এক্স, এখানে পেলাম নিউমারেটরে মানে লবে সাইন এক্স প্লাস কস এক্স। এবারে তোমরা একটু মেন্টালি ভাবো যে আমরা সাবস্টিটিউশন করব। তো সাইন এক্স কাকে ডেরিভেটিভ করলে আসতো? সাইন এক্স আসতো, সাইন এক্স কাকে ডেরিভেটিভ করলে আসতো? সাইন এক্স আসতো মাইনাস কস এক্সকে ডেরিভেটিভ করলে। কস এক্স কাকে ডেরিভেটিভ করলে আসতো? কস এক্স আসতো সাইন এক্সকে ডেরিভেটিভ করলে। তো আমাদের এমন কিছু একটা টার্ম কি পেলে ভালো হয় যেখানে আমরা সাইন এক্স মাইনাস অফ কস এক্স এরম যদি কিছু পাই, সেই পার্টটার ডেরিভেটিভ করে এরকম হতো। আমি ধরো তোমাদের বোঝাচ্ছি, ধরো কোনো কারণে আমরা যদি একটা টার্ম পেতাম সাইন এক্স মাইনাস অফ কস এক্স, এটা যদি ধরো আমি পি ধরলাম, তো সেটাকে কি বলা যাবে যে সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স মাইনাস কস এক্সের ডেরিভেটিভ প্লাস সাইন এক্স ইকুয়ালস টু ডিপি বাই ডিএক্স বলা যাবে?
খেয়াল করে দেখো তোমাদের লবে যে পার্টটা ছিল বা নিউমারেটরে সেই পার্টটা চলে এসছে। আমি পিকে এখানে সাইন এক্স মাইনাস কস এক্স ধরলাম। কেন ধরলাম? আমার ইচ্ছে নয়, আমার ইচ্ছেই আমি কিছু ধরিনি। আমি মেন্টালি ভাবলাম সাইন এক্সকে ডেরিভেটিভ করলে কস এক্স আসতে পারত, কস এক্সকে ডেরিভেটিভ করলে মাইনাস সাইন এক্স আসে, তাহলে মাইনাস কস এক্সকে ডেরিভেটিভ করলে প্লাস সাইন এক্স আসতে পারত। তাহলে কি আমি বলতে পারি যে কস এক্স প্লাস সাইন এক্স ডিএক্স ইকুয়ালস টু ডিপি ডিএক্স? এইটুকু পর্যন্ত তো ঠিক আছে, কিন্তু আমি এই হরের পার্টটা বা ডিনোমিনেটরের পার্টটাকে কি করতে পারি? তো ভেবে দেখো, এই নিউমারেটরটা তো আমি করব মানে লবের পার্টটা, এর লব আর হরে যদি আমি √2 দিয়ে মাল্টিপ্লাই করি, লব আর হরে যদি √2 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে এখানে এই রকম কি থাকবে যে বাইরে একটা √2 থাকলো, এখানে √2 সাইন এক্স কস এক্স। এখন এতে বেনিফিট কি হলো? এতে বেনিফিটটা আসছে, আমরা যখন সাইন এক্স মাইনাস কস এক্সের হোল স্কোয়ার করি, ভেবে দেখো সাইন এক্স মাইনাস কস এক্সের যখন হোল স্কোয়ার করি, তখন আমাদের কি এইরকম একটা আসে যে পি স্কোয়ার ইকুয়ালস টু 1 মাইনাস অফ 2 সাইন এক্স কস এক্স? কেন পি স্কোয়ার ইকুয়ালস টু 1 মাইনাস অফ 2 সাইন এক্স কস এক্স? না সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স ইকুয়ালস টু 1 মাইনাস 2ab ফর্ম, তো মাইনাস অফ 2 সাইন এক্স কস এক্স। তো এই পার্টটাকে আমি কি এটা বলতে পারি, এই পুরোটা 1 মাইনাস অফ সাইন এক্স মাইনাস অফ কস এক্স তার হোল স্কোয়ার বলা যাবে? সাইন এক্স মাইনাস কস এক্স হোল স্কোয়ার এই পুরোটা বলা যাবে? আরেকবার বলছি দেখো, আমি ধরেছিলাম পি ইকুয়ালস টু সাইন এক্স মাইনাস কস এক্স। পিকে ডেরিভেটিভ করে সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স মাইনাস কস এক্সের ডেরিভেটিভ প্লাস সাইন এক্স, উইথ রেসপেক্ট টু এক্স আমরা ডেরিভেটিভ করছি, সেই জন্য ডিপি বাই ডিএক্স। তো পি স্কোয়ার ইকুয়ালস টু সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স, সেটা 1 মাইনাস অফ 2 সাইন এক্স কস এক্স, যেটা আমাদের 2ab ফর্ম আছে। তো বেসিক্যালি এটা কি 1 মাইনাস অফ সাইন এক্স মাইনাস অফ কস এক্স হোল স্কোয়ার লেখা যাবে এই পুরো পার্টটায়? মানে শুধু 2 সাইন এক্স কস এক্স পার্টটায় আমরা কি এটা লিখতে পারবো যে 2 সাইন এক্স কস এক্স হলে 2 সাইন এক্স কস এক্স এই পুরো পার্টটায় 1 মাইনাস অফ সাইন এক্স মাইনাস কস এক্সের হোল স্কোয়ার লেখা যাবে? আমাদের এইখানে যেটা 2 সাইন এক্স কস এক্স ছিল, আমি সেটাকে রিপ্লেস করতে চাইছি, কেননা তা না হলে তো আমাদের ফর্মুলা আসবে না। এইটুকু দেখে নাও, এই 2 সাইন এক্স কস এক্স ইকুয়ালস টু 1 মাইনাস অফ সাইন এক্স মাইনাস কস এক্স হোল স্কোয়ার, এটা কি লেখা যায়? তাহলে আমি এটাকে রিপ্লেস করতে পারবো। যদি এই পার্টটায় কোনো প্রবলেম না থাকে, তাহলে যে ইন্টিগ্রেশনটা এক্স ভ্যারিয়েবলে ছিল আমরা সেটাকে পি ভ্যারিয়েবলে শিফট করতে পারবো। আমরা এখানে ভ্যারিয়েবল চেঞ্জ করছি, সাবস্টিটিউশন বা প্রতিস্থাপন পদ্ধতি করে আমরা এটাকে পি ভ্যারিয়েবলে চেঞ্জ করতে পারবো। তো সেই জন্য আমি এটা করছি, আমি একটা স্টেপ বুঝিয়ে নিই। এটা √2 অ্যাজ ইট ইজ থাকলো, তাহলে কি আমি লিখতে পারি যে √2 বাইরে আছে, এই পুরোটা ডিপি বাই √1 মাইনাস অফ পি স্কোয়ার। বেনিফিট কি আসলো? এটা একটা ডাইরেক্ট ফর্মুলা, ডিএক্স বাই √1 মাইনাস এক্স স্কোয়ার হলে সাইন ইনভার্স এক্স হয়।
ডিএক্স বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার হলে সাইন ইনভার্স এক্স হয়। তাহলে এখানে এক্সের জায়গায় পি আছে, এই পুরোটা তাহলে কি হবে, রুট টু সাইন ইনভার্স অফ পি প্লাস সি। অ্যাজ ইট ইজ তোমরা যা পি সাবস্টিটিউট করেছিলে বা প্রতিস্থাপন করেছিলে তার ভ্যালু পুট করতে হবে, সেটা তো তোমরা করতেই পারবে, তাতে কোনো অসুবিধে নেই তোমাদের। তবু পুরোটা একবার দেখে বলতে পারো, বা কোনো এই ব্যাপারে কোশ্চেন থাকলে বলতে পারো যে কেন কি করলাম, বা অন্য কোনোভাবে করা যায় নাকি সেটাও বলতে পারো। অবশ্যই অন্য অনেকভাবে করা যায়, কিন্তু এটা একটু শর্ট প্রসেস। আচ্ছা, কেন শর্ট প্রসেস শেখার দরকার আছে, এটা হলো একটা প্রশ্ন। যে তুমি বলবে স্যার এটা তো এই বইতে অন্যরকমভাবে করা আছে, আমি কোনো বইয়ের নাম করছি না। শর্ট প্রসেস করার এই কারণে দরকার আছে, ধরো একটা টাফ কোশ্চেনে তুমি যদি একটু টাইম সেভ করতে পারো, সেই টাইমটা তুমি অন্য আরেকটা টাফ কোশ্চেন অ্যাটেম্প করার জন্য কাজে লাগাতে পারো। এটা একটা ব্যাপার বোর্ড লেভেলে। আর কম্পিটিটিভ লেভেলের জন্য, মানে যখন আমরা ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স দিই তখনকার জন্য আরেকটা ব্যাপার হলো, অবশ্যই তোমাকে খুব স্পিডি হতে হবে, তোমার ব্রেন খুব কুইক অ্যাক্ট করতে হবে। যে কোনো কিছুর একটা প্রম্পটনেস, মানে একটা কোশ্চেন দেখার সঙ্গে সঙ্গে তুমি ভাববে যে ও এটা এইভাবে হতে পারে, এইভাবে তো আছে। সেই জন্য এই শর্ট প্রসেসগুলো আমাদের জানার দরকার বা শেখার দরকার, এগুলো অবশ্যই তোমাদের কাজে লাগবে। এই ধরনের আরও অনেক কোশ্চেন আছে, আমি এক একটা টাইপ নিয়ে বলছি। যেমন প্রথম দুটো আমি তোমাদের বলেছিলাম অ্যালজেব্রিক সাবস্টিটিউশন, এই দুটো তোমাদের বললাম ট্রিগোনোমেট্রিক সাবস্টিটিউশন। তো এই ব্যাপারগুলো তোমাদের খেয়াল রাখতে হবে। এখন এই দুটোর পরে আমি আরেকটু স্পেশাল টাইপে যাব, কোনো কোশ্চেন করার থাকলে অবশ্যই করতে পারবে, আমি আরেকটা স্পেশাল টাইপের কোশ্চেন দেখাবো। আর সেক্ষেত্রে একটা প্রশ্ন অবশ্যই করতে ইচ্ছা করছে, যে এই যে আপনি বিভিন্ন ফর্মুলার কথা বলছেন বা বিভিন্ন ধরনের ভাবে অঙ্কটা করা যাচ্ছে সেটা আপনি জানাচ্ছেন, সেক্ষেত্রে অ্যান্সার কি সেম আসবে নাকি যদি আমার প্রসেস আলাদা হয় অ্যান্সারটাও আলাদা হবে? হ্যাঁ, এটা আমরা যেটা করাচ্ছি এটাকে বলে ইনডেফিনিট ইন্টিগ্রেশন। ইনডেফিনিট ইন্টিগ্রেশনে ডিফারেন্ট প্রসেসে করলে অ্যান্সার ডিফারেন্ট আসতে পারে, সবকটাই কারেক্ট। এরপরে আরেকটা পার্ট আছে যেটা আজকে করানো সম্ভব হচ্ছে না এইটুকু টাইমে, সেটাকে বলে ডেফিনিট ইন্টিগ্রেশন। ডেফিনিট ইন্টিগ্রেশনে যে কোনো প্রসেসে করলে অ্যান্সার সেম হবে। তো এইখানে সেই জন্য অ্যান্সার ডিফারেন্ট আসতে পারে। মানে কোথাও মানে অনেক সময় হয় না যে মার্কস কাটার ব্যাপার, না না, কখনোই না, কখনোই না। বোর্ডের একটা ডাইরেক্ট ইনস্ট্রাকশন থাকে, এই এই প্রসেসগুলো বা এই এই অ্যান্সারগুলো হতে পারে। মেইন ব্যাপার হলো যে আমরা যখন ইন্টিগ্রেশনে যাচ্ছি আমাদের কতগুলো ব্যাপার খেয়াল রাখতে হয়, আমি সেটা বলে দিই। আমরা যখন ইন্টিগ্রেশনে যাই আমাদের কতগুলো ব্যাপার খেয়াল রাখতে হবে, তো সেইটা বলছি, তাহলে আর স্টুডেন্টদের কনফিউশন হবে না। যেমন বেসিক্যালি অনেক স্টুডেন্টদের কনফিউশন হয় যে কেন এই অ্যান্সারটা ডিফারেন্ট। ধরো y ইকুয়ালস টু fx ইজ এনি ফাংশন অফ x, y ইকুয়ালস টু fx একটা x এর ফাংশন। নাও dy বাই dx ইকুয়ালস টু f ড্যাশ x। স্টুডেন্টরা এটা খুব ভালো মতো মাথায় রেখো, f ড্যাশ x dx তার ইন্টিগ্রেশনে সবসময়ই fx প্লাস সি হবে। এইবারে যে কোনো স্টুডেন্টের যা অ্যান্সার আসলো বা অন্য কোনো বইতে বা অন্য কোনো টিচার যেভাবে করিয়েছেন, এর রেসপেক্টে স্টুডেন্ট ক্রস চেক করে দেখে নিতে পারে তার অ্যান্সার ঠিক আছে নাকি। যেমন এটাই এই রকম না থেকে যদি এই রকম থাকে f ডাবল ড্যাশ এক্স ডিএক্স, তখন সেটা f ড্যাশ এক্স প্লাস সি। অ্যাকচুয়ালি f ডাবল ড্যাশ এক্সকে আমরা বলি d2y বাই dx2,
বা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স। তো এই বেসিক কনসেপ্টগুলো স্টুডেন্টদের মাথায় রাখতে হবে। এগুলো স্টুডেন্টদের বোর্ডেও কাজে লাগবে, কম্পিটিটিভ এক্সাম মানে যে কোনো ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স বা অনেক সময় অনেক কলেজে অ্যাডমিশনের জন্য বিএসসি কোর্সে তারা অ্যাডমিশন নেয়। এখন এই করোনা পরিস্থিতিতে ব্যাপারগুলো হয়তো একটু আলাদা চলছে। আমরা আগে জানতাম যে প্রেসিডেন্সি বা সেন্ট জেভিয়ার্স বা যাদবপুর এরকম অনেক জায়গাতেই অনেক রেপুটেড কলেজেই বা বেঙ্গলের বাইরেও অনেক রেপুটেড কলেজে যে কোনো একটা কোর্স, সেটা জেনারেল কোর্স হলেও তাতে অ্যাডমিশনের জন্য কলেজ বা ইউনিভার্সিটি একটা এক্সাম নিয়ে থাকে। তাতে বোর্ডের কিছুটা মার্কস এবং ওদের অ্যাডমিশন টেস্টের কিছুটা মার্কস, এই দুটো মিলিয়েই পুরো ব্যাপারটা হয় যে কোন স্টুডেন্ট অ্যাকচুয়ালি অ্যাডমিশনের জন্য এলিজিবল। কেননা বোর্ডে তো এখনকার দিনে অনেক মার্কস ওঠে। আমরা যখন স্টুডেন্ট ছিলাম অনেক বছর আগে তখন মার্কস ওঠে না। এইটা কিন্তু সবসময় মেন করে না যে অ্যাভাব 85% বা অ্যাভাব 90% পেয়ে গেলেও মানেই কোনো ভালো কলেজে সে চান্স পেয়ে গেল। কেননা এখন এরকম অ্যাভাব 85% বা অ্যাভাব 90% প্রচুর স্টুডেন্ট ওঠে। এখন খুব টাফ নেক টু নেক কম্পিটিশন, এবং তার জন্য আমাদের প্রিপেয়ার থাকতে হবে মেন্টালি। এবং মেন্টালির পাশাপাশি আরেকটা বিষয় যেটা প্র্যাকটিসটা কিন্তু যারা স্টুডেন্ট রয়েছে প্র্যাকটিস স্টুডেন্টদের প্রচণ্ড করতে হবে। একই জিনিস আমরা যেটা বলি যে আমরা আজকে কিছু জিনিস করাচ্ছি স্টুডেন্টদের, ধরুন আমি আমার কোনো স্টুডেন্টদেরই করাচ্ছি, ঠিক আছে, তারা আজকের মতো সেটা বুঝলো, কিন্তু তারা যদি সেটা প্র্যাকটিস না করে ওই 1 মাস পরে একই কোশ্চেন দেওয়া হলো তারা পারবে না। মানে আমি একটা কথা বলছি, খুব প্র্যাকটিক্যাল এক্সাম্পল। আমার মেয়েই এবারে ক্লাস 12-এর পরীক্ষা দেওয়ার কথা ছিল আইএসসি অ্যাডামাস ইন্টারন্যাশনাল থেকে, এমনকি ওর ক্ষেত্রেও ব্যাপারটা সেম। তো এই রকম সব স্টুডেন্টদের ক্ষেত্রেই খুব অ্যাপ্লিকেবল কথা বললাম যে আজকে যেটা মনে হচ্ছে খুব ইজি, খাতাটা বন্ধ করে রেখে দিয়ে আর যদি কোনো দিনই না দেখে 1 মাস পরে হয়তো সেটা আর তার মনে থাকবে না। এখন তারা প্রশ্ন করতে পারে যে স্যারেদের বা ম্যাডামদের আপনাদের কি করে মনে আছে। এখন সত্যি কথা, স্যারেরা বা ম্যাডামরা পড়ানোর সময় ইনডাইরেক্টলি একটা প্র্যাকটিসের মধ্যে দিয়ে যান, এবং স্টুডেন্টদের সব প্র্যাকটিসটা দরকার। আজ যেটা তাদের পক্ষে ঠিক লাগছে, প্র্যাকটিস না করলে কাল সেটা ঠিক নাও লাগতে পারে। সেই জন্য আমার মনে হয় স্টুডেন্টদেরকে এই প্র্যাকটিসের ব্যাপারটা মাথায় অবশ্যই রাখতে হবে। তা সেটা বোর্ড এক্সামের জন্যই হোক বা কম্পিটিটিভ এক্সামের জন্যই হোক, প্র্যাকটিস না করলে সেটা তাদের মাথা থেকে চলে যাবে। আমি আর একটা কোশ্চেন একটুখানি জাস্ট বলে দিই যে কেন, কিভাবে, কি হয়, একটু স্পেশাল টাইপের একটা কোশ্চেন। দেখো এখানে কোশ্চেনটা রয়েছে সাইন অফ লগ এক্স প্লাস কস অফ লগ এক্স ডিএক্স। আমাদের একটা ব্যাপার মাথায় রাখতে হবে যে ক্যালকুলাসে লগের কোনো বেস নেই মানে ই বেস আছে। তো আমরা এটাকে এই রকমভাবে যদি লিখি, লেট লগ এক্স ইকুয়ালস টু পি, লগের কোনো বেস নেই মানে ই বেস আছে। সবসময় ক্যালকুলাসে লগের কোনো বেস নেই মানে ই বেস আছে। ট্রিগোনোমেট্রি অ্যালজেব্রায় লগের কোনো বেস নেই মানে 10 বেস আছে, এটা খেয়াল রাখতে হবে। তো এখান থেকে আমরা এটাও লিখতে পারতাম এক্স ইকুয়ালস টু ই টু দ্য পাওয়ার অফ পি, তাহলে ডিএক্স ইকুয়ালস টু ই টু দ্য পাওয়ার অফ পি ডিপি। এইটুকুতে কি কোনো সমস্যা থাকতে পারে স্টুডেন্টদের, বলো? ক্যালকুলাসে সবসময় লগের কোনো বেস নেই মানে ই বেস আছে। তো আমরা দেখলাম লগ অফ এক্স টু দ্য বেস ই ইকুয়ালস টু পি, এক্স ইকুয়ালস টু ই টু দ্য পাওয়ার অফ পি, ডিএক্স ইকুয়ালস টু ই টু দ্য পাওয়ার অফ পি। তো এইখানে তাহলে এই পুরো পার্টটাকে ই টু দ্য পাওয়ার অফ পি সাইন পি প্লাস কস পি ডিপি হতে পারে। আচ্ছা, আমি একটা ফর্মুলার কথা মনে করাচ্ছি, একটা ডাইরেক্ট ফর্মুলা আছে। ই টু দ্য পাওয়ার অফ এক্স এফ এক্স
প্লাস এফ ড্যাশ এক্স এর হোল ইন্টিগ্রেশন হলে ই টু দ্য পাওয়ার অফ এক্স এফ এক্স প্লাস সি। এই ফর্মুলাটা একটা ডাইরেক্ট ফর্মুলা, বোর্ডেও অ্যাপ্লিকেবল, যে কোনো বোর্ডে, হায়ার সেকেন্ডারি, আইএসসি, সিবিএসই, যে কোনো বোর্ডে অ্যাপ্লিকেবল। তাই তোমরা কোনো কনফিউশনে থেকো না যে এই ফর্মুলা অ্যাপ্লাই করা যায় বা যায় না। যে কোনো বোর্ডে অ্যাপ্লিকেবল, আইএসসি, সিবিএসই, হায়ার সেকেন্ডারি, যে কোনো বোর্ডে অ্যাপ্লিকেবল। তো এইখানে দেখো ই টু দ্য পাওয়ার অফ এক্স এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স হোল ডিএক্স। এফ ড্যাশ এক্স হচ্ছে এফ এক্সের ডেরিভেটিভ। এখানে এবং ভেবে সেক্ষেত্রে যদি আমরা এই ফর্মুলাটা পুট করি, কারণ যেহেতু আমাদের হাতে আর মাত্র 1 মিনিট মতো সময় রয়েছে, তাই জাস্ট আমি একটুখানি কনক্লুশন করতে চাইছি যে যদি এই ফর্মুলাটা পুট করা যায়, এবং এটা এই ফর্মুলাটা সব ক্ষেত্রেই প্রযোজ্য হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, যে কোনো বোর্ডের জন্যই এই ফর্মুলা প্রযোজ্য হচ্ছে, এবং এতে স্টুডেন্টদের একটু টাইমও সেভ হয়। ওকে, এই কোশ্চেন অন্যরকমভাবেও করা যায়, কিন্তু এই পার্টটা করলে স্টুডেন্টদের একটুখানি টাইমও সেভ হয়। তো সেই জন্য এই ফর্মুলাটা অ্যাপ্লাই করা স্টুডেন্টদের পক্ষে খুব ওয়াইজ। ইজি হবে। অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই যারা দর্শক বন্ধুরা রয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাবো, এবং যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন তারা কিন্তু এই অনুষ্ঠানটা ইউটিউব এবং ফেসবুক দু জায়গাতেই পেয়ে যাবেন। এইভাবেই আমাদের সঙ্গে থাকো আর দেখতে থাকো সিটিভিএন।